আসসালামু আলাইকুম, আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। প্রথমবার সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রী র্যাঙ্ক ব্যাজ পড়ালেন পদোন্নতি পাওয়া সেনা কর্মকর্তাদের। সচিবালয় সৌজন্য দেখা করলেন চীনা রাষ্ট্রদূত। ঢাকা উত্তর দক্ষিণ সহ ৬ সিটিতে প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন বিএনপি নেতারা। শিগগিরই নির্বাচন জানালেন স্থানীয় সরকার মন্ত্রী। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরও পরিবর্তন। ১২ মার্চ বসছে সংসদ অধিবেশন। স্পিকার সহ অন্য পদগুলোর ব্যাপারে হবে সিদ্ধান্ত। সভাপতিত্ব করতে পারবেন যে কোনো জ্যেষ্ঠ সদস্য, বলছেন বিশেষজ্ঞরা। আধিপত্যের জেরে নড়াইলের বরকুলা গ্রামের সহিংসতায় বাবা ছেলে সহ ৫ জন নিহত। ২ সাবেক ইউপি চেয়ারম্যানের আধিপত্যের জের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করেছেন। সোমবার সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে পৌঁছালে প্রধানমন্ত্রীকে ৩ বাহিনীর প্রধান আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান। এরপর তিনি সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দাপ্তরিক কার্যক্রমে অংশ নেন। দিনের কর্মসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী সেখানে লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, ৩ বাহিনীর প্রধান, প্রতিরক্ষা সচিব এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব সহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন এবং সম্প্রসারণে সরকার আন্তরিক বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলাম। প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে তিনি এই কথা বলেন। দুপুরে ঢাকার শেরি বাংলা নগরে মন্ত্রণালয় পরিদর্শনে যান নবনিযুক্ত প্রতিরক্ষা উপদেষ্টা। সেখানে তাকে স্বাগত জানান প্রতিরক্ষা সচিব মোহাম্মদ আশরাফ উদ্দিন। এ সময় মন্ত্রণালয়ের কার্যক্রম ও পরিকল্পনা সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করা হয়। পরে কর্মকর্তাদের সাথে মতবিনিময় উপদেষ্টা বলেন, দেশের প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করতে কাজ করছে সরকার। নির্বাচনী ওয়াদা পূরণে মন্ত্রণালয়ের সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। একই সাথে স্বাধীন ও উন্নত বাংলাদেশ গড়তে সামরিক ও বেসামরিক প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধির উপরও গুরুত্ব আরোপ করেন প্রতিরক্ষা উপদেষ্টা শামসুল ইসলাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে তার সাথে সাক্ষাৎ করেন তিনি। এ সময় তারেক রহমানকে প্রধানমন্ত্রী হওয়ায় অভিনন্দন জানান। একই সাথে দেশটির প্রেসিডেন্টের পক্ষ থেকে বার্তা পৌঁছে দেন। সাক্ষাতে আলোচনা হয় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে। বাংলাদেশ ও চায়নার মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে যাবে এমন আশাবাদ জানান প্রধানমন্ত্রী। একই সাথে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে যাবে বলেও আশা তার। তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। সেই বার্তা, দুই দেশকে নিরাপদ, শক্তিশালী ও উন্নত করতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র। নতুন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়দের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এই বার্তা দিয়েছেন ঢাকার মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন। সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ব্রেন্ট ক্রিস্টেনসন। এই সময় নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানান তিনি। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে নিরাপত্তা সহযোগিতা এবং অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে দুই দেশ কিভাবে একে অপরকে সহায়তা করতে পারে সে বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। আলোচনা শেষে মন্ত্রণালয় থেকে বের হবার সময় উপস্থিত সাংবাদিকদের মার্কিন দূত জানান, নতুন দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ এবং ইতিবাচক আলোচনা হয়েছে। বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফ করছেন ইইউ মিশন প্রধান। এ বিষয়ে বিস্তারিত জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যুক্ত হচ্ছে ব্রিফিং এ কি জানানো হয়েছে একটু জানাবেন এই বিষয়ে। ব্রিফিং এ মূলত যেটি জানানো হলো, এটি হচ্ছে ২৭ দেশের যে জোট ইউরোপীয় ইউনিয়ন, তাদের যে রাষ্ট্রদূতরা যেসব দেশের মিশন আছেন তাদেরকে নিয়ে ইইউ মিশন প্রধান প্রায় ঘণ্টাখানেক বৈঠক করেছেন এবং তিনি যে ধরনের সম্পর্ক, বিশেষ করে ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, বিনিয়োগ, সেসব বিষয় নিয়ে মূলত আলোচনা হয়েছে। এবং তারা বলছেন যে তাদের পক্ষ থেকে যে বার্তাটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে বিদায়ী যে অন্তর্বর্তী সরকার প্রস্তাব ইউনূসের নেতৃত্বাধীন সেই সরকার যে সমস্ত সংস্কার কর্মসূচি গ্রহণ করেছিল, বিশেষ করে আইন, প্রশাসন এবং বিচার ব্যবস্থায়, সেই সংস্কার কর্মসূচি নতুন সরকার অর্থাৎ জনগণের ভোটে নির্বাচিত যে বিএনপি সরকার তারা অব্যাহত রাখবে তেমন প্রত্যাশার কথা তারা জানিয়ে গেছেন। তার পাশাপাশি প্রোডাকশন এন্ড কোঅপারেশন এগ্রিমেন্ট, যেটা ইউরোপের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধায়নের জন্য যে চুক্তিটি, সেই চুক্তিটি গেল সরকারের সময় চূড়ান্ত হয়েছে। হচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদের নতুন স্পিকার। জুলাই সনদ অনুযায়ী বিরোধী দল কি পাবে ডেপুটি স্পিকার? সরকার দলের চিফ হুইপ আর হুইপই বা কারা হচ্ছেন?
এই নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা জল্পনা। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলছেন, সাংবিধানিক পদে কারা বসছেন তা জানতে অপেক্ষা করতে হবে সংসদের প্রথম অধিবেশন পর্যন্ত। এদিকে আগের স্পিকার, ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করা নিয়ে সাংবিধানিক জটিলতা থাকলেও বিশেষজ্ঞরা বলছেন সভাপতিত্ব করতে পারবেন যে কোনো জ্যেষ্ঠ সদস্য। আরিফুর রহমান সবুজ জানাচ্ছেন এর সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পরপরই সংসদীয় দলের প্রথম বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ নেতা নির্বাচিত হন তারেক রহমান। তবে এখনো স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদ উপনেতা, চিফ হুইপ এবং হুইপ পদে কাউকে নির্বাচন করেনি দলটি। স্পিকার হিসেবে আলোচনায় আছেন দলটির সিনিয়র নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান এবং অ্যাডভোকেট জয়নুল আবেদিনের নাম। আর চিফ হুইপ হিসেবে নাম শোনা যাচ্ছে জয়নুল আবেদিন ফারুকের। এর আগে তিনি বিরোধী দলীয় চিফ হুইপের দায়িত্বে ছিলেন। এছাড়া জুলাই সনদ অনুযায়ী ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হওয়ার কথা। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জানিয়েছেন, সংসদের প্রথম অধিবেশনে ঠিক হবে কারা নির্বাচিত হবেন এসব পদে। আলোচনা হচ্ছে, যখন সংসদ বসবে তারপরে হবে এটা। সংসদের সব সদস্যরা মিলে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচন করেন। আপনি বললেন অনেকের নাম শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, ঠিক আছে, তাদের মধ্যে থেকে কিংবা তাদের বাইরে থেকে কেউ একজন হবেন ইনশাআল্লাহ। তবে দ্বাদশ সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার না থাকায় ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করবেন তা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় বাবা, ছেলে সহ 5 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 3 জন। উপজেলার সিঙ্গা সোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সিঙ্গা সোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান মোল্লার সাথে আধিপত্য বিস্তার নিয়ে আরেক সাবেক ইউপি চেয়ারম্যান উজ্জ্বল শেখের বিরোধ দীর্ঘদিনের। স্থানীয়রা জানিয়েছে, বিরোধের জেরে ভোরে খায়রুজ্জামানের লোকজন হামলা চালায় উজ্জ্বল শেখের লোকজনের উপর। এতে ঘটনাস্থলে নিহত হন বড়কুলা গ্রামের খলিল শেখ, তার ছেলে তাহাজ্জুদ শেখ ও প্রতিবেশী ফেরদৌস শেখ। পরবর্তীতে উজ্জ্বল শেখের লোকজন পাল্টা হামলা চালায় খায়রুজ্জামান মোল্লার অনুসারীদের উপর। এতে আহত হয় বেশ কয়েকজন। হাসপাতালে নিয়ে গেলে মারা যান ওসিকুর ফকির নামে একজন। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ফেরদৌস শেখের ছেলে মুন্না শেখেরও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে পুলিশ ও সেনাবাহিনী। এলাকায় উত্তেজনা আছে। আমরা এখানে আমাদের পুলিশ এবং ইন্টেলিজেন্সের লোক থাকবে, যাতে করে ফার্দার কোনো আর মারামারির ঘটনার সৃষ্টি হতে না পারে। আমরা অবশ্যই যারা এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত তাদের প্রত্যেককে আমরা গ্রেফতার করবো এবং আইনের আওতায় আনবো। চট্টগ্রামের হালি শহরে একটি বাসায় বিস্ফোরণে নারী, শিশু সহ একই পরিবারের 9 জন দগ্ধ হয়েছেন। এর মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য সবাইকে ঢাকায় আনা হচ্ছে। ভোরে হালি শহরের এইচ ব্লকের এসি মসজিদ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, ভোর 4:30টার দিকে হালিমা মঞ্জিল নামে একটি 6তলা ভবনের 3য় তলার একটি হঠাৎ বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পর ওই ঘরে আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রায় 2 ঘন্টা